শুভ সকাল সবাইকে। আজকে TTQC2 এর যে লেকচারটা আমরা দেখব সেটা হচ্ছে ইভেননেস এন্ড হ্যারিনেস অফ ইয়ার্ন, লেকচার 3। স্যার স্ক্রিনটা একটু বড় করলে হ্যাঁ, স্ক্রিনটা জুম ভালো করছি আমি, সমস্যা নেই। Hopefully got it, everything clear. Okay. ইয়েস স্যার। So evenness and hairiness of yarn, evenness এবং হ্যারিনেস দুটো কথা আমরা যদি একটুখানি এখানে আলোচনা করি যে ইভেননেস মিন্স কি, মানে হচ্ছে ইভেন, সবকিছু সমান। হ্যাঁ, হ্যারিনেস মানে কি, হ্যারি সাবস্টেন্স উইথ ফাইবার। সো এই ইভেননেস এবং হ্যারিনেস সম্পর্কে আজকে আমরা জানবো। সো ফার্স্ট অফ অল উই নিড টু নো অ্যাবাউট দা হোয়াট ইজ ইভেননেস অর হ্যারিনেস অর ইরেগুলারিটি কি। দেখো, সিম্পলি এখানে বলা হচ্ছে the mass per unit length variation due to the variation in fiber assembly is generally known as irregularity or unevenness. খেয়াল করো, the mass per unit length মানে হচ্ছে প্রত্যেকটা ইউনিট লেন্থের ওজন ভেরিয়েশন। বিষয়টা কিরকম, যে একটু ড্র করি। ধরে নিলাম এটা একটা ফাইবার, সরি এটা একটা ইয়ার্ন। তো ইয়ার্নের মনে করো এখানে একটু মোটা, এখানে একটু চিকন। ওকে, এখন আসি মাস পার ইউনিট লেন্থ। ইউনিট লেন্থ হতে পারে বিভিন্ন প্রকার, 1 মিটার হতে পারে, 1 সেন্টিমিটার হতে পারে, এক্সেট্রা। তো মনে করো 1 মিটার পর পর, অর্থাৎ 1 মিটার পর পর যদি কোনো একটা ফাইবারের কোনো একটা ইয়ার্নের কি হচ্ছে ওজনটা ভেরি করছে, এখানে যে গ্রাম আছে এখানে সেই গ্রাম নাই, আবার এখানে সেই গ্রাম নাই। অর্থাৎ কি, একটা ইয়ার্ন তৈরি করতে গেলে ইয়ার্নটাকে কি ইউনিফর্ম হতে হবে, তাই না? ডেনসিটি থেকে শুরু করে, তাহলে তার ওজনটাও সবখানে প্রায় সমান থাকতে হবে। তো যখন এই ওজনটা সবখানে সমান থাকছে না, অর্থাৎ একক দৈর্ঘ্যের ওজনটা ভেরি করছে, ঠিক থাকছে না, তখন সেটাকে আমরা বলতেছি আনইভেননেস অর ইরেগুলারিটি। আমার কথাটা কি বোঝা গেছে? আমি বলতেছি যখন আমাদের একটা ইয়ার্নের ওজনটা বিভিন্নখানে বিভিন্ন রকম হচ্ছে, তখন সেটাকে আমরা বলতেছি ইরেগুলারিটি অর আনইভেননেস। ক্লিয়ার? So the mass per unit length variation due to the variation in fiber assembly কেন হচ্ছে? ফাইবার অ্যাসেম্বলি, অর্থাৎ কোথাও ফাইবার, এখানে এই ছবিতে যদি আমরা একটু দেখি যে কোথাও ফাইবার বেশি আছে, কোথাও কম আছে, এক্সেট্রা। তোমরা কখনো পাটের দড়ি পাকালে দেখবা যে কখনো বেশি চলে যায়, সেখানে একটু মোটা হয়ে যায়, কখনো চিকন হয়ে যায়। So mass per unit length variation due to the variation of the fiber assembly is generally known as the irregularity or unevenness. So it is true that the diagram can represent the true reflection of the mass per variation of the fiber assembly. এই ছবিটা দেখতে পারো, সাথে এখানে দেখতে পারো, সাথে এই ছবিগুলো দেখতে পারো। তোমাদের বোঝার জন্য আমি ছবিগুলো দিয়েছি। So it is also necessary to have a numerical value that represent the mass variation. এখন এভাবে বললে তো আর হবে না, সেটা একটা নিউমেরিক্যাল ভ্যালু লাগবে, যেটা কিনা আমাদের এই মাস পার ওয়েট ভেরিয়েশন, যেটা সেটাকে মাস পার লেন্থ ভেরিয়েশন, সেটাকে আমাদের রিপ্রেজেন্ট করবে। সেটার জন্য আমরা সাধারণত দুটো মেথড করতে পারি, একটা হচ্ছে ইরেগুলারিটি পার্সেন্টেজ বা ইউভি পার্সেন্টেজ, আর একটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন পার্সেন্টেজ। দুটো মেথড নিউমেরিক্যালে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি। বলা হচ্ছে যে কি, ইট ইজ দ্য পার্সেন্টেজ অফ মাস্ট ডেভিয়েশন অফ ইউনিট লেন্থ অফ দ্য ম্যাটেরিয়াল এন্ড কোজড বাই দ্য আনইভেন ফাইবার ডিস্ট্রিবিউশন অ্যালং দ্য স্ট্যান্ড। অর্থাৎ সুতাটার ভিতরে কতগুলো আছে সেটার পুরোটারই মাস পার্সেন্টেজ ডেভিয়েশন যেটা আমরা বের করছি। আমরা তো বের করেছিলাম মিন মিডিয়ান ডেভিয়েশন, হ্যাঁ, লেন্থ অফ দ্য ম্যাটেরিয়াল, সেটাকে আমরা বলতেছি। ওকে, সো সিম্পলি স্লাইডের কথা হচ্ছে আনইভেননেস বা ইরেগুলারিটি হচ্ছে কোন একটা ইয়ার্নের লেন্থ ওয়াইজ যখন মাস ওজন ভেরি করবে, তখন সেটাকে আমরা ইরেগুলারিটি বলছি। কি জন্য ভেরি করে? ভেরিয়েশন ইন ফাইবার অ্যাসেম্বলির কারণে। ওকে, সো ইরেগুলারিটি আর আনইভেননেস ইন রিকগনাইজড, আমরা কতভাবে রিকগনাইজ করতে পারি, যে ফ্লোয়িং ওয়েজ ভেরিয়েশন ইন দ্য লিনিয়ার ডেনসিটি, যে ঘনত্ব যেটা সেটাতে সমস্যা হতে পারে, কম বেশি হতে পারে। ভেরিয়েশন ইন দ্য থিকনেস, ভেরিয়েশন ইন টুইস্ট, কোথাও কম কোথাও বেশি। ভেরিয়েশন ইন স্ট্রেংথ, ভেরিয়েশন ইন কালার। এই ভেরিয়েশন গুলো হতে পারে, এগুলাকে যে কোনো ভেরিয়েশন হলে সেটাকে আমরা আনইভেননেস বলছি। ওকে, এখন চলে আসি আনইভেননেস এর
আরো বিভিন্ন প্রকার ডেফিনেশন আছে, যেটাকে আমরা একটা ডেফিনেশন আছে এখানে যে ইমপারফেকশন কি বলা হচ্ছে, yarn spun from the staple fiber contain imperfection. Imperfection টা কি, they are also referred as a frequently occurring yarn faults. So they can be divided into three groups: thin place, thick place and naps. দেখো, চিকন পয়েন্ট, চিকন জায়গা, মোটা জায়গা এবং সাথে যে ছোট ছোট ফাইবারগুলি লেগে আছে, হেয়ারি ফাইবারগুলি, সেগুলোকে আমরা বলতেছি ন্যাপস। সো এই থিক প্লেস, থিন প্লেস এবং নেপস কে একসাথে বলা হয় ইমপারফেকশন, অর্থাৎ পারফেক্ট না, imperfection. So the reason of three different types of faults there are due to the raw material, improper preparation process and reliable analysis of this imperfection will provide some reference to the quality material used. So imperfection বলতে যেটা বোঝাচ্ছে যে আমরা দেখলাম এগুলো হতে পারে, এগুলো হলেই, যে কোনোটাই হলেই, অর্থাৎ ইউনিফর্ম না থাকলে সেটাকে আমরা বলছি আনইভেননেস। ওকে, তো আনইভেননেস এই যে কারণগুলোর কারণে হতে পারে। এখন আসি ইমপারফেকশনটা বলতে কি বোঝাচ্ছে, যে কোনো একটা সুতায় যখন থিক প্লাস, থিন প্লাস এবং নেপস একসাথে থাকবে, তখন এই তিনটা ফল্টস কে আমরা একসাথে বলছি ইমপারফেকশন। সো আমরা ইমপারফেকশন তাহলে বলতে পারি যে থিক প্লেস 50% মাইনাস 50%, থিন প্লেস, থিক প্লেস প্লাস 50% এবং নেপস প্লাস 200% ধরে নেওয়া হয়। মাইনাস 50%, প্লাস 50% এবং এই যে হ্যারিনেস গুলিকে 200% ধরে নেওয়া হয়, অর্থাৎ টোটাল ফল্টসটাকে বলা হচ্ছে আমাদের imperfection. Okay, so this thin plus and thick plus in the yarn can on the hand quite and considerable affect the appearance of the woven or knitted fabric, and furthermore increase in the number of thin plus and thick plus refers as a particular variable indication of raw material and methods of the, মনে করো তোমাদের একটা শাড়ি কিনেছো তোমরা, তো এই শাড়ির কি হয়েছে যে মাঝে মাঝেই যে সুতাগুলো সেখানে মোটা চিকন মোটা চিকন হয়ে গেছে, অর্থাৎ ইভেন নয়, তখন কিন্তু সেই শাড়িটা দেখতে ভালো লাগবে না। অথবা যদি এটাকে অন্য কোনো উদ্দেশ্যে আমরা ইউজ করি, ডিজাইনিং উদ্দেশ্যে ইউজ করি, তাহলে ঠিক আছে। যেমন আমরা ইন্ডাস্ট্রিতে স্লাবিয়ান ইউজ করি, তো এই স্লাবিয়ানটা কিন্তু অনেকটা এরকম যে থিক প্লেস, থিন প্লেস, মাঝে মাঝে মোটা, মাঝে মাঝে মোটা আছে। সো তখন সেটা ডিজাইন হবে, কিন্তু প্রথমত এটাকে আমরা unevenness by yarn fault হিসেবে জানবো। So furthermore, or increase in the number of thin or thick plus and refers as a particular valuable indication of the raw material or the method of processing has become worse. কি কি কারণে হচ্ছে, যে ইন্ডিকেশন অফ দ্য র মেটেরিয়াল, র মেটেরিয়াল গুলোর কারণে হয়। যেমন মনে করো একটা ইয়ার্ন তৈরি করছিল কটনের, সেখানে লং স্টাপল, শর্ট স্টাপল, মিডিয়াম স্টাপল সবগুলো দেওয়া আছে, যার কারণে কি হচ্ছে, কোথাও বেশি কোথাও কম হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইয়ার্ন, অর্থাৎ ইভেন ভাবে যাচ্ছে না। ইভেন ভাবে গেলেও তাদের শর্টকামিংস এর কারণে সেই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এবং দ্য প্রসেসিং মেশিনের যদি কোনো সমস্যা থাকে সেই জন্য হতে পারে। সো নেপস ক্যান ইনফ্লুয়েন্স দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ওভেন or knitted fabric. নেপস আমাদের যখন আমরা গেঞ্জি পরি, অনেকদিন পরার পর সেখানে ফাজিনেস ফুটে ওঠে, অর্থাৎ ছোট ছোট প্রজেক্টিং ফাইবার গুলো উপরের দিকে উঠে ওঠে, গুটি গুটি উঠে ওঠে। Quite considerable and furthermore naps contain size and lead the processing difficulties. মনে করো এটাকে যখন তুমি সাইজিং করবে, তখন কি এই সাইজিং ম্যাটেরিয়ালটা নেপসে লেগে যাবে এবং ডিফিকাল্টিস অ্যারাইজ করবে, and particularly in the knitting machine. And therefore মনে করো নিটিং মেশিনে কি হয়, প্রত্যেকটা সে ইয়ের ভিতর দিয়ে যায়, নিডলের ভিতর দিয়ে যায়, তো এই নিডলের ভিতরে যে গ্যাপ সেটা তো অল্প, তো এখানে যদি থিক থিন থাকে তাহলে কি আমরা নর্মাল সুচে যদি সুতা মোটা চিকন থাকে তাহলেই কিন্তু টেনে বের করতে পারি না, এবং সেই সাথে আমাদের যে সেলাই কাজ সেটা ব্যাহত হয়। তো সেটা যদি নিটিং মেশিনের ক্ষেত্রে হয় তাহলে বুঝতে পারছো যে মেশিন বন্ধ হয়ে যাবে, নিডল ভেঙে যেতে পারে। So therefore, avoid of naps in the production of span yarn, fundamental textile technologies problem. So we need to solve it, and this is the imperfection. So naps can be divided fundamentally two categories: raw material naps এবং processing naps. দেখো naps দুই ভাবে হতে পারে, প্রথমত আমাদের যে raw material ছিল সেটা থেকেই হতে পারে, আরেকটা হচ্ছে যে আমাদের যে প্রসেসিং naps সেটা হতে পারে। এখন আমরা যদি র মেটেরিয়াল নেপস কোনগুলো, যে বলা হচ্ছে ইন কটন ইয়ার্ন প্রাইমারিলি দ্য রেজাল্ট অফ ভেজিটেবল ম্যাটার এন্ড ইমেচিউর, কি বলা হচ্ছে, প্রাইমারিলি দ্য রেজাল্ট অফ ভেজিটেবল ম্যাটার এন্ড ইমেচিউর ফাইবারস ইন দ্য র মেটেরিয়াল। দেখো আমরা পড়েছিলাম কটনের ভাগ, সেখানে দেখেছি ইমেচিউর ফাইবার, ম্যাচিউর ফাইবার। তো এই ধরনের ইমেচিউর ফাইবার যদি থাকে তাহলে কি তারা
লেন্থ এবং ডেনসিটিতে যারা ম্যাচিউর কটন তাদের মতো হবে না। এবং রেজাল্ট অফ কি করা হচ্ছে, যে রেজাল্ট অফ ভেজিটেবল ম্যাটার, সেখানে জন্য কোনো ভেজিটেবল ম্যাটার থাকে সেই বিষয়গুলো কিন্তু আমাদের নেপস কে ইনহারেন্টলি কি বলবো বুদ্ধি যোগাচ্ছে বা নেপস হওয়ার জন্য কারণ হিসেবে কাজ করছে। The influence of the raw material with the wool and synthetic fiber in terms of net production is negligible because of, দেখো উল এবং সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে, বিশেষ করে সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে যেহেতু আমরা কি সিনথেটিক ফাইবার ফিলামেন্ট ফাইবার, সো ফিলামেন্ট ফাইবারের ক্ষেত্রে যেহেতু শর্ট ফাইবারের কোনো কার্যাবলী নাই, সেহেতু এই ফিলামেন্ট ফাইবার গুলো সাধারণত সেভাবে কোনো নেপস সৃষ্টি হচ্ছে না। Next, processing naps. They are produced by ginning and also in cotton and woolen and roasted carding. They are fabrication and influenced by the type of carding, cut clothing and setting of the cut flats, workers and the stripper and by the production speed. দেখো আমরা যখন করছি প্রসেসিং নেপস এর ক্ষেত্রে আমরা কি প্রসেস করে তৈরি করছি, সেই প্রসেসিং নেপস এর ক্ষেত্রে প্রসেস করে তৈরি করার সময় কি হচ্ছে আমাদের, মনে করো তুমি সিম্পলি একটা উদাহরণ দেই, কোন একটা বস্তুকে মনে করো হাতুড় দিয়ে বাড়ি দিতেছো, মনে করো একটা বাঁশের কঞ্চি বললাম, সেটাকে তুমি হাতুড় দিয়ে প্রচন্ড পরিমাণে বাড়ি দিতেছো, তাহলে বাড়ি দিলে দিলে কি হবে, এক সময় দেখা যাবে যে ইয়েটা প্রান্তটা কি এরকম হয়ে গেছে একবারে, ঠিক আছে। তো এই ধরনের যখন আমরা কার্ডিং করব, কার্ডিং প্রসেসের সেটিংস যদি এরকম হয়, তো ওয়ার্কার সাবস্টিপার প্রোডাকশন স্পিড যদি কম বেশি হয়, সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে শর্ট ফাইবার গুলোর পরিমাণ বেড়ে যায় এবং ছিঁড়ে যায় ফাইবার গুলো ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু এই প্রসেসিং নেপসটা ভেসে ওঠে। সো এই ছিল নেপস এর কথা, এই ছিল ইমপারফেকশনের কথা। ইমপারফেকশন আমরা জানলাম যে ইমপারফেকশন বলতে বোঝায় একটা ফলস ইয়ানের কতগুলো ফলসের সমষ্টি, এখানে তিনটা ফলস একসাথে যুক্ত হয়েছে, থিন প্লেস, থিক প্লেস এবং নেপস। হ্যাঁ, থিন প্লেস -50%, থিক প্লেস +50% এন্ড থিন প্লেস নেপস 200%, সবগুলো মিলিয়ে আমরা একটা সমস্যার নামকরণ করেছি, সেটাকে আমরা বলতেছি ইমপারফেকশন। তো নেপস আমরা দুই প্রকার জানলাম, প্রসেসিং নেপস এবং র মেটেরিয়াল নেপস। র মেটেরিয়াল নেপসটা কি জন্য হয়, শুধুমাত্র র মেটেরিয়ালের কারণে যে নেপসটা হচ্ছে তখন সেটাকে আমরা র মেটেরিয়াল নেপস বলছি। প্রসেসিং সমস্যার কারণে যখন নেপস সৃষ্টি হচ্ছে তখন সেটাকে আমরা প্রসেসিং নেপস বলছি। ওকে, এখন একটু জানা দরকার এমপ্লিটিউড এন্ড ওয়েভ লেন্থ, এটা সাধারণত তোমরা জানো। এমপ্লিটিউড মানে কি, যে শীর্ষ বা শিরা। তো আমরা একটু দেখি যে টু টার্মস অফ ওয়েভ লেন্থ এমপ্লিটিউড ইউজ টু ডিসক্রাইব দ্য ভেরিয়েশন অফ দ্য ফ্লোয়িং ফিগার। এই ফিগার আমরা একটু দেখি যে এখানে কি একটা ওয়েভ, হ্যাঁ এইভাবে একটা ওয়েভ চলছে, তো ফুল ওয়েভ কোনটা, এই যে এই প্রান্ত থেকে এই প্রান্তটাকে আমরা বলি একটা ফুল ওয়েভ। আবার পুরোটা অনেকগুলো ওয়েভ সৃষ্টি করছে। তো আমরা একটু দেখি যে the wavelength is the distance from the one peak of the next, কি বলা হচ্ছে one peak of the next wave next the, and the amplitude is the measure of the size of the swing from the main level and usually expressed as a percentage of the main level. So এখানে যদি আমরা একটু দেখি যে m is equal to mean chart height m, এটা আমরা একটা গড় করে নিছি যে আসলে এই যে অ্যামপ্লিটিউডটার গড় কত হবে সেটার মিন চার্ট, অ্যামপ্লিটিউড অর ওয়েভ ভেরিয়েশন এ। অ্যামপ্লিটিউড অর ওয়েভ ভেরিয়েশন মানে হচ্ছে প্রত্যেকটা ওয়েভের এই যে অ্যামপ্লিটিউড থেকে মিন থেকে কতখানি ডিসটেন্স সেটা, এবং ওয়েভ লেন্থের পিরিয়ডিক ভেরিয়েশন বি। অর্থাৎ আমরা যখন এই যে ফলস গুলি পাবো সেগুলোকে চার্টে সাজাবো, সেজন্যই কিন্তু এটা যে, তাহলে ওয়েভ লেন্থের পিরিয়ডিক ভেরিয়েশনটা কি হয় সাধারণত, পিরিয়ডিক ভেরিয়েশনটা সাধারণত কি হবে যে পিরিয়ডিক্যালি কি হবে আমার, পিরিয়ডিক্যালি ভেরিয়েশনটা থাকবে, মানে হচ্ছে যে 10 মিটার পর পর এটা একটা ইয়ান, এখানে একটু মোটা, 10 মিটার পর পর 10 মিটার পর পর 10 মিটার পর পর মোটা, সেটাকে আমরা পিরিয়ডিক ভেরিয়েশন বলছি। সো এই যে চার্টের উদ্দেশ্যই জানার উদ্দেশ্য হচ্ছে দিস ইজ দ্য মেইন এন্ড দিস ইজ দ্য অ্যামপ্লিটিউড or wave variation কতখানি, and this is the wave length or periodic variation, একটা কমপ্লিট ওয়েভ শুরু থেকে। ওকে, সো নেক্সট স্লাইডে আমরা চলে যাব। পিরিয়ডিক ভেরিয়েশন, যে কথাগুলি বললাম যে পিরিয়ডিক ভেরিয়েশন কি, অল ট্রেসেস ভেরিয়েশন ওয়েট পার লেন্থ অর শ্যাডো এন্ড র্যান্ডম distribution in the variation of the inspection of the travels and sequence of the thickness and thickness of the stand material। অর্থাৎ পিরিয়ডিক ভেরিয়েশনের ক্ষেত্রে যেটা বললাম যে আমাদের যে ভেরিয়েশন সেটা যে প্রকারই হোক না কেন, লেন্থ ওয়েট যেটাই হোক না কেন, সেটা কি হবে একটা পিরিয়ডিক্যালি থাকবে, অর্থাৎ একটা নির্দিষ্ট প্যারামিটারস মেইনটেইন করে, একটা সিস্টেম মেইনটেইন, নিউমেরিক সিস্টেম হতে পারে, সিস্টেম মেইনটেইন করে থাকছে। ওকে, ক্লাসিফিকেশন অফ দ্য পিরিয়ডিক ভেরিয়েশন, আমরা দুটি ভাগে ভাগ করতে পারি পিরিয়ডিক ভেরিয়েশনটা।
পিরিয়ডিক শব্দটা দিয়েই কিন্তু আমরা বুঝতেছি একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে। সো শর্ট টার্ম ভেরিয়েশন এবং মিডিয়াম টার্ম ভেরিয়েশন, লং টার্ম ভেরিয়েশন। শর্ট টার্ম ভেরিয়েশনটা কি? The periodic variation may be classified according to their wavelength, using the fiber length as an etc. So short term variationটা আমরা দেখি 1 to 10 times the fiber length। যখন আমরা হচ্ছে 1 to 10 times the fiber length এর সমস্যাটা কি বলা হচ্ছে 1 to 10 times the fiber length, the amplitude short term are greater than those of the long term variation। মনে হচ্ছে কি এই যে এটা একটা ইয়ান, এই অল্প অল্প পর পর পাওয়া যাচ্ছে, সেটাকে আমরা শর্ট টার্ম ভেরিয়েশন বলছি। মিডিয়াম টার্ম ভেরিয়েশন 10 to 100 টাইমস অফ দ্য ফাইবার লেন্থ। এই যে ফাইবার যে লেন্থটা আছে সেটার, মনে করো আমরা একটা ইয়ান কাকে বলে? ইয়ান বলা হচ্ছে কি একটা লেন্থটা তার ডেনসিটির চেয়ে কয়েক গুণ হবে, তাই না? সো এই যে যখন ফলসটা তার লেন্থের কত সময় পর পর পাওয়া যাচ্ছে সেইটা অনুসারে কিন্তু আমরা সেটাকে শর্ট টার্ম ভেরিয়েশন, মিডিয়াম টার্ম ভেরিয়েশন, লং টার্ম ভেরিয়েশন বলছি। যে 100 to 1000 or more time fiber length যখন হচ্ছে অর্থাৎ নাই, পরে পরে অনেক দীর্ঘ সময় পর পর পাওয়া যাচ্ছে, তখন সেটাকে আমরা লং টার্ম ভেরিয়েশন বলছি। এই তিনটা কথা দিয়ে আমরা বুঝতে পারছি যে শর্ট টার্ম ভেরিয়েশনটা কি খুব অল্প সময়ের জন্য অর্থাৎ কাছাকাছি দেখা যায়, সেটাকে শর্ট টার্ম ভেরিয়েশন, মিডিয়াম টার্ম ভেরিয়েশন এন্ড লং টার্ম ভেরিয়েশন। তো সেই দৈর্ঘ্যটা কিরকম হবে সেই দৈর্ঘ্যটা বোঝানোর জন্য এই শব্দগুলো ইউজ করা হয়েছে 10 টাইমস, 100 টাইমস এন্ড 1000 টাইমস, 100 to 1000 টাইমস, যে কতখানি পর পর থাকবে সেটার জন্য। নেক্সট, কজেস অফ ইরেগুলারিটি। কি কি কারণে সাধারণত এই ইরেগুলারিটি সৃষ্টি হয় সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। যে একটু আগে কিন্তু আমরা দেখলাম যে আনইভেননেস বা ইরেগুলারিটির অনেকগুলো মাধ্যমে হতে পারে, তার ভিতরে একটা কারণ কিন্তু আমরা দেখলাম যে নেপসটা, সেটা হচ্ছে প্রসেসিং এর কারণে হতে, র মেটেরিয়ালস এর কারণে হতে পারে। শুধুমাত্র সেই নেপসই নয়, আরো যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি কিভাবে হবে সেটা আমরা একটু দেখি। যে প্রপার্টিস অফ দ্য র মেটেরিয়াল, প্রথমেই বলেছি যে র মেটেরিয়ালের প্রপার্টিস যদি ভালো না হয়ে থাকে সেই ক্ষেত্রে এই সমস্যাটা সৃষ্টি হবে। যে শর্ট ফাইবার যদি অনেকগুলো থাকে, মাঝখানে লং ফাইবার, শর্ট ফাইবার একসাথে যদি ইয়ান তৈরি করি, ইনহারেন্ট শর্টকামিংস ইন দ্য ইয়ান মেকিং দ্য প্রিপারেটরি মেশিন। ইনহারেন্ট শর্টকামিংস, কিছু কিছু ফাইবারের বংশগত বা বৈচিত্র্যগত বা জিনগত কিছু সমস্যা আছে এবং সেটা প্রিপারেটরি মেশিনে যাওয়ার পর সেই সমস্যা দেখা যায়। মেকানিক্যালি ডিফেক্টস অফ দ্য মেশিনারিজ, মেকানিক্যালি ডিফেক্টস অর্থাৎ যে সেটিংসে থাকার কথা ছিল সেই সেটিংস থাকলো না বা অন্য কোনো রকম সমস্যা হলো মেকানিক্যাল, সেটা। এক্সটার্নাল কজেস ডিউ টু দ্য ওয়ার্কিং কন্ডিশন এন্ড ইনসাফিসিয়েন্ট অপারেশন, এক্সটার্নাল কোনো কারণ সেখানে যুক্ত হতে পারে, ওয়ার্কিং কন্ডিশন এর কারণে হতে পারে। সো দিস আর দ্য রিজন ফর দ্য কজেস ফর দ্য ইরেগুলারিটি, এই কারণে হতে পারে। ওকে, মেথড অফ মেজারিং ইরেগুলারিটি। আমরা ইরেগুলারিটি সম্পর্কে জানলাম যে একটা ইয়ানের যে স্বাভাবিক বৈশিষ্ট্য থাকার কথা সেই স্বাভাবিক বৈশিষ্ট্য যখন ব্যাহত হচ্ছে তখন কি সেটাকে আমরা ইরেগুলারিটি বলছি। তো মেথডস অফ মেজারিং ইরেগুলারিটি, এখন আমরা কি করছি, মেথডস মেজার করব ইরেগুলারিটি। তো কিভাবে এই ইরেগুলারিটি মেজার করতে পারি, তো আমরা শর্ট একটু দেখে নিব। প্রথমত ভিজুয়াল মেথডস। ভিজুয়াল মানে কি, চোখ দিয়ে দেখবো বা কোনো কিছু দিয়ে দেখবো, সেটার জন্য কি হতে পারে, যে ব্ল্যাকবোর্ডস, ড্রামস, ফটোগ্রাফিক ডিভাইসেস, প্রজেকশন, প্যাটার্নিং, পিরিয়ডিক ল্যাব মিটারস এটসেট্রা। তো ভিজুয়াল মেথডের জন্য আমরা সাধারণত কি করি, একটা বোর্ডের ভিতরে ইয়ানটাকে র্যাপ করি, একটা নির্দিষ্ট দূরত্বে, ইউনিফর্ম দূরত্বে ইয়ানটাকে র্যাপ করি। র্যাপ করার পর দেখি বিষয়টা তখন এরকম দেখাবে যে এখানে মনে করো আনইভেননেস, এখানে আনইভেননেস, এখানে আনইভেননেস, এখানে আনইভেননেস, অর্থাৎ এই আনইভেননেসটা কিরকম আছে, তখন সেখান থেকে আমরা মেজার করতে পারবো। আমাদের কিছু স্ট্যান্ডার্ড রয়েছে যেটা দেখে আমরা বুঝতে পারবো এটা কোনটার সাথে মিলে। যেমন আমরা যখন পিলিং চেক করি, তো পিলিং এর ক্ষেত্রে আমাদের কিছু স্ট্যান্ডার্ড রয়েছে, এটার ক্ষেত্রে ঠিক সেরকম কিছু স্ট্যান্ডার্ড রয়েছে। কাটিং এন্ড ওয়েটিং মেথডস। কাটিং এন্ড ওয়েটিং মেথড বুঝতেই পারছো নাম শুনে, যে আমরা কাটবো এবং ওয়েট করব। তাহলে কি করা হয় এই পদ্ধতিতে, আমরা নির্দিষ্ট একটা দৈর্ঘ্যের, মনে করো 1 মিটার ইয়ান বা আরো ছোট বেশি হতে পারে, কম বেশি হতে পারে, 100 সেন্টি, নো ম্যাটার। তো সেটার একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের কি করছি আমরা, ইয়ান কেটে নিচ্ছি এবং প্রত্যেকটা ওজন করছি। তাহলে কি, যদি ইয়ানে মোটা চিকন থাকে তাহলে স্যাম দৈর্ঘ্যের ইয়ানে কি হবে, ওজন ভেরিয়েশন হবে, মাস ভেরিয়েশন হবে। এবং সেই ডাটাগুলো যখন আমরা সবগুলো একখানে নিয়ে প্লট করব তখন কিন্তু আমরা গ্রাফ দেখতে পাবো যে আসলে কোনোটার ওজন এইখানে, কোনোটার ওজন এইখানে, কোনোটার ওজন এইখানে, কোনোটার ওজন এইখানে। তাহলে কি আলটিমেট কি পরিমাণ ভেরিয়েশন বা এই লাইনের কাছাকাছি কতগুলো আছে সেটা দিয়ে কিন্তু আমরা কি করতে পারছি, আমাদের বুঝতে পারছি যে ইয়ান ইরেগুলারিটিসটা কিরকম। ওকে,
এরপরে ভেরিয়েশন ইন দ্য থিকনেস আন্ডার কম্প্রেশন, এখানে আরো কিছু মেথডস রয়েছে, সেগুলো সম্পর্কেও আমরা একটু জানবো। যে কি বলা হচ্ছে যে ভেরিয়েশন ইন থিকনেস আন্ডার কম্প্রেশন কি, এ রোভিং লেভেললেস টেস্টার উল রিসার্চ ইন্ডাস্ট্রির যেটা, আরেকটা হচ্ছে লিন্ডার রোলার ডায়ামিটার সিস্টেম। এটা কি, যে লিল্যান্ড ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসোসিয়েশনে দুটো মেশিন রয়েছে। তো লেভেললেস টেস্টার যেটা রবিং লেভেললেস টেস্টার, সেখানে বিষয়টা এরকম থাকে, আহ, এরকম একটা চেম্বার থাকে, এটার উপর দিয়ে ফাইবার গুলো যাবে, ইয়ার্ন গুলো যাবে। তো এইখানে যে বিষয়টা থাকে, এখানে আমরা একটা ঢেকি দেখেছি না, বাংলার ঢেকির মতো, এখানে একটা সাবস্টেন্স মেশিনে থাকে যেটা কিনা মিজার করে। কি মিজার করবে, যখন এর নিচ দিয়ে ফাইবারটা যাবে, ইয়ার্নটা যাবে, তখন এটা একটা নির্দিষ্ট স্যাম থাকলে স্যাম, কিন্তু যখনই এখানে কোনো উঁচু জায়গা আসতেছে, তখন কি এখানে যখন সেই উঁচু জায়গাটা যাচ্ছে, তখন সে এটা একটু কি হচ্ছে, ডিফ্লেক্ট হচ্ছে, মানে উপরের দিকে উঠতেছে। তো এই যে লেভেললেস এর জন্য, লেভেললেস রোভিং লেভেললেস টেস্টার, এটা সাধারণত রোভিং এর জন্য বেশি করা হয়। কারণ বিষয়টা হচ্ছে যে যেহেতু লেভেললেস এর বেশি যত স্যালাইভা রোভিং তো মোটা মোটা, সেই ক্ষেত্রে এর মানটা ভালো পাওয়া যায়, কারণ যেহেতু এটা লেভেল এর ভিতর দিয়ে গেলে এই ইফেক্টটা বুঝতে পারবে। সো যখনই কোনো মোটা জায়গা যাচ্ছে বা চিকন জায়গা যাচ্ছে, সেটা কি এই যে লেভেললেস মিটারটা কি উপরের দিকে উঠছে না নিচের দিকে নামতেছে, তখন কি হচ্ছে, আমরা এখানে একটা রিডিং পাচ্ছি। সেই রিডিং থেকে কিন্তু আমরা তখন সহজে বের করতে পারতেছি যে আমার ইয়ানটা কিরকম। আরেকটা রয়েছে যে ইয়ান ডায়ামিটার টেস্টার, যেটা লিল্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশনের তৈরি। সেটা অনেকটাই এরকম, যে এখানে অনেকগুলো ইয়ে থাকে, 2 3 4, আমারটা ভালো হচ্ছে না কারণ ওটা 5। মনে করো এখানে কোনো বল পুলি দিয়ে পিভট দিয়ে লাগানো আছে, একই ঘটনা। এই যে স্যাম্পলটা কি হচ্ছে, এদিক দিয়ে ঢুকে, 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 এদিক দিয়ে বেরোচ্ছে, তার মানে কি একটা রোলারের ভিতর দিয়ে যাচ্ছে। তো একই ঘটনা, উপরে কিন্তু প্রেসার আছে এবং এটা কিন্তু ডিটেক্ট করছে, হ্যাঁ। তো যখন কোনো ফাইবার বা সরি কোনো ইয়ানের মোটা জায়গা এখানে যাবে, তখন কি এটা ডিফ্লেক্ট করবে। তো এটা ডিফ্লেক্ট করলে এখান থেকে ডাটা আমরা তারপর সেটাকে কি করব, বলে প্লট করব। তখন কিন্তু আমরা সেটা হচ্ছে যে ইয়ান ডায়ামিটার টেস্টটা লিল্যান্ড ইন্ডাস্ট্রির জন্য, লিল্যান্ড ফাইবারের ক্ষেত্রে করা হয়ে থাকে। ওকে, তারপর ফ্রেন্ডলাইন ওয়াটার ওয়ালকার উস্টার টেস্টার, ক্যাপাসিটেন্স টেস্টার, যেটা আমরা বিভবের মাধ্যমে করে থাকবো, ক্যাপাসিটেন্সের মাধ্যমে করে থাকবো। যে এটা একটা ইলেকট্রিক ফিল্ড, এটা একটা ক্যাপাসিটার, এটা একটা ক্যাপাসিটর, তো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড বোঝা আছে, এর ভিতর দিয়ে যখন কোনো ফাইবার যাচ্ছে, তখন সেটার ক্যাপাসিটেন্সটা কি ডিফ্লেক্ট হচ্ছে। তো ফাইবার যদি মোটা হয়, ক্যাপাসিটেন্সটা সেরকম ডিফ্লেক্ট হচ্ছে, ফাইবার যদি চিকন হয়, ক্যাপাসিটেন্সটা সেভাবে ডিফ্লেক্ট করছে। তো এই ডিফ্লেকশন থেকে আমরা ভ্যালু পাবো, সেই ডিফ্লেকশনটা মেজার করে কিন্তু আমরা মাপতে পারি। এরপরে রয়েছে কি উইরা ফটো ইলেকট্রিক টেস্টার এবং লিন্ডার টেস্টার। ফটো ইলেকট্রিক টেস্টারটা ঠিক এরকম, যে একটা ফটোগ্রাফি প্লেটের এখান দিয়ে কি হচ্ছে, ইয়ানটা পাস হচ্ছে, এখানে একটা লাইট এদিক দিয়ে পাস হচ্ছে। তো ইয়ানটা যখন পাস হচ্ছে, তখন কি যে লাইটটা পাস হচ্ছে, সেটা একটা ফটো ইলেকট্রিক ডায়োডে গিয়ে পড়তেছে। ফটো ইলেকট্রিক ডায়োডটা এরকম যে যে পরিমাণ আলো পড়বে, সেটা সেই পরিমাণ সিগন্যালটাকে রূপান্তর করবে। তো যখন ইয়ানটা মোটা হচ্ছে, তখন আলো কম যাচ্ছে, যখন ইয়ানটা চিকন হচ্ছে, তখন আলো বেশি যাচ্ছে। তো সেই আলোটাকে কি করছে, এই ফটো ইলেকট্রিক ডায়োডটা, ফটো ইলেকট্রিক টেস্টারটা সিগন্যালে রূপান্তর করছে। তো সেই সিগন্যাল থেকে আমরা সহজেই বুঝতে পারবো যে আমার ইয়ানটা মোটা নাকি চিকন। আরো কিছু রয়েছে, যেমন এয়ার ফ্লো মার্কারি ডিসপ্লেসমেন্ট সিস্টেম। যে এয়ার ফ্লো কি, সাধারণত যদি এখানে একটা আহ, কি রাউন্ড চঙ্গ থাকে, এর ভিতরে যদি ইয়ান থাকে, ইয়ান যদি মোটা হয়, তাহলে বাতাস সহজে পাস হতে পারবে না। আবার ইয়ান যদি চিকন না হয়, চিকন হয়, তাহলে বেশি বাতাস পাস হবে। এই সো এখানে আমরা যে কয়টা মেথড দেখলাম, সেই মেথড গুলি যদি আমরা একটু দেখি, সামনের স্লাইডে যে মেথড গুলি দেখলাম, যে ভিজুয়াল মেথড, তারপরে কাটিং এন্ড ওয়েটিং মেথড। এই স্লাইডে আমরা যেগুলো দেখলাম, যে কম্প্রেশন মেথড, তারপরে রয়েছে ক্যাপাসিটেন্স টেস্টার, ইলেকট্রিক্যাল টেস্টার, হ্যাঁ, ফটো ইলেকট্রিক্যাল এন্ড মিসলেনিয়াস মেথড। এই মেথড গুলোর মাধ্যমে আমরা কোনো ইয়ানের ইরেগুলারিটি বা আনইভেননেস যেটা রয়েছে, সেটা মেজার করতে পারি। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাব, তার আগে ড্রয়িং গুলো ক্লিয়ার করা দরকার। ওকে, সো আমরা যদি দেখি যে ভিজুয়াল মেথড, যে কথাগুলো তোমাদেরকে একটু আগে বললাম, যে ভিজুয়াল মেথডটা কি হচ্ছে, যে আমরা একটা বোর্ডে
কি করছি, আমাদের ইয়ার্ন গুলোকে সাজাচ্ছি, সেটাকে আমরা বলতেছি ভিজুয়াল মেথড। দেখো এখানে একটা বোর্ড রয়েছে, যেই বোর্ডে এই ইয়ার্নটা মেশিনের সাহায্যে এখানে দেওয়া আছে, অর্থাৎ তখন কি এটা এই গাইড এর মাধ্যমে আছে। এটা কি হচ্ছে, এই যে বোর্ডটা রয়েছে ব্ল্যাক বোর্ডটা, এই বোর্ডটাতে ইভেন ভাবে অর্থাৎ একটা রেগুলারিটি মেনটেন করে, একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে এখানে র্যাপিং হবে। র্যাপিং হওয়ার পর আমরা এটাকে লাইট বোর্ডে, লাইটের নিচে, লাইট বক্সে নিয়ে দেখব যে আসলে কিরকম। এখানে কিন্তু কিছু স্ট্যান্ডার্ড দেওয়া থাকে, যেমন এ বি সি ডি ই এফ জি। তো দেখা যাচ্ছে, দেখো স্ট্যান্ডার্ডের দিকে লক্ষ্য করলে প্রথমটাতে কিন্তু নাই, পরেরটাতে কিন্তু একবারে শেষেরটাতে কিন্তু ভিজিবল হচ্ছে। সো বলা আছে, in this method the yarn evenness is checked by warping into the blackboard uniformly spaced turning to reduce the effect of optical illusion caused by the irregularity। মনে করো যখন এখানে র্যাপিং করলা, তখন যদি এখানে থিক থিন থাকে তাহলে কি সেটা এখানে দেখা যাচ্ছে, এবং সেই থিক থিন গুলা যেহেতু এটা একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের, তাহলে কোথায় কোথায় যদি একই দৈর্ঘ্য বারবার হয় তাহলে একই এইখানে বেশি হবে বা একই দৈর্ঘ্যে বেশি হবে, সেটাও বোঝা যাবে যে এটা কি পিরিয়ডিক নাকি পিরিয়ডিক না। So using কি বলা হচ্ছে, these boards can check upper proper lighting, use uniform and indirectional lighting. So normally visual examination done without any compression with the standard and tight compression also could be STM standard রয়েছে আমাদের, যেটা কথা বললাম সেই STM standard দেখে আমরা মেজার করতে পারি। And nowadays more uniformly spaced yarn boards are prepared with the help of motorized warping machine। আগে হাতে করা হতো, এখন মেশিনে করা হয়। And by away this of warping, reels of the yarn moves regularly along with the tapered board and board is revolved। এটা রিভলভ করা যায়। সো ট্যাপার ব্ল্যাকবোর্ড আর পারফেক্টলি ইভালুয়েটিং, যেহেতু ব্ল্যাকবোর্ড হলে বিষয়টা সবচেয়ে ফুটে ওঠে, সাদার কালোর উপরে সাদা, সো পারফেক্টলি ইভালুয়েট করা সম্ভব হয়। তো এই ছিল আমাদের ভিজুয়াল মেথডের ভিতরে একটা, অর্থাৎ চোখ টোক দিয়ে দেখবো, আগে জড়িয়ে দেখবো যে কতখানি কি আছে। নেক্সট যদি আমরা একটু দেখি যে কাটিং এন্ড ওয়েটিং মেথড, যে কথাটা তোমাদেরকে বললাম যে কাটবো এবং ওয়েট করব, তাই না? একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের এই 1 মিটার 1 মিটার করে সবগুলা কেটে নিলাম, ইলেকট্রিক ব্যালেন্সে কি করলাম, ওজন নিলাম, তারপর সেগুলোকে পুলেট করলাম, এখানে একটা পড়ছে, এখানে একটা পড়ছে। এখান থেকে আমার ওজনটা যদি সবার সেম হয়, একই দৈর্ঘ্যের যেহেতু সবার যদি সেম হয়, তাহলে ডাটাগুলো কিরকম হবে, একই লাইনে পড়বে, একই লাইনে পড়বে। তাহলে যত কাছাকাছি ডাটাগুলো আসবে এই লাইনের মিনের, তত কি আমাদের স্যাম্পলটা অনেক বেশি ইউনিফর্ম। যত দূরে দূরে যাবে, স্ক্যাটার হবে, তত কি আমাদের ডাটাগুলো সমস্যা, অর্থাৎ স্যাম্পলে ইরেগুলারিটি বেশি। So for determining the mass variation of the yarn, cut and weight method considered to be simplest, and in this method consecutive lengths of the yarn can cut and weighted. For testing we need a precise way of cutting yarn, and আমাদের অবশ্যই লেন্থটা প্রিসাইসলি কাটতে হবে। সেজন্য প্রিসাইসলি কাটার জন্য আমাদের কি করা হয় যে the sample error in cutting and length of the yarn, the results wrong in irregular instrument. So to avoid this problem, the yarn is warped around a grooved rod। মনে করো কোথায় করা হয়, মনে করো এরকম একটা রড আছে, একটা নির্দিষ্ট ডায়ামিটারের রড, তো তার মাঝখান দিয়ে একটা গ্রুভ করা আছে, খাদ আছে। ওকে, আমরা কি করলাম, এইটাতে জোড়াইলাম সবগুলা ইয়ার্ন, হ্যাঁ, পেঁচাইলাম। ওকে, উইথ এ সার্কুমেস্টেন্স এক্সাক্টলি 2.5 সেন্টিমিটার, এটা ভিন্ন হতে পারে, তুমি যতটা দৈর্ঘ্যের কাটতে চাও। এন্ড দেন দ্য ইয়ার্ন ইজ ইকুয়াল লেন্থ অফ দ্য 2 সেন্টিমিটার ইজ কাট বাই রানিং এ রেজার ব্লেড। তারপর কি করলাম, এই গ্রুপের ভিতর দিয়ে একটা রেজার অথবা ব্লেড চালাই দিলাম, তাহলে কি হলো, সবগুলো ইয়ার্নের দৈর্ঘ্য সেম থাকে গেল। তারপর কি করলাম, সবগুলো ইয়ার্নকে মেজার, ওজন নিলাম, and this length of the yarn and weighted on a sensitive weighting balance, and by plotting the mass of the each length produce in graph shown in figure। এই ধরনের একটা গ্রাফ পাবো। So this visual indication and unevenness of yarn can be found plotting the showing mean value and thus comparing the scattered individual readings। So আমরা কি করছি, কেটে ওজন নিয়ে সেটাকে প্লট করে বের করতে পারছি, কিন্তু ইন্ডিভিজুয়াল ভাবে সমানভাবে কাটবো কিভাবে, সমানভাবে কাটার জন্য আমরা একটা কি রডের চারপাশে লাগাবো, এবং রডটা একটা নির্দিষ্ট ডায়ামিটারে থাকবে, তাহলে সবগুলো নির্দিষ্ট ডায়ামিটারে পেঁচানো যাবে, এবং একটা গ্রুভ আছে, সেই গ্রুভটা দিয়ে আমরা কি কেটে দিচ্ছি। তার মানে কি, সবগুলো ইয়ার্নের সবগুলো স্যাম্পলের আমাদের দৈর্ঘ্য সমান হচ্ছে, এবং এইভাবেই আমরা বুঝতে পারবো এবং বলতে পারবো যে ইয়ার্নের ইরেগুলারিটি কিরকম বা আনইভেননেসটা কিরকম। নেক্সট, এবার একটু চলে আসবো আমরা উস্টার ইভেননেস টেস্টার, দ্য মোস্ট ডিজায়ার্ড এবং সবচেয়ে বেশি ইউজ করা হয়। এটা যেটা কাজ করে সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স মেথডে কাজ করে।
ওকে, সো আমরা একটু দেখি যে মেজারিং প্রিন্সিপাল অফ দ্য ক্যাপাসিটেন্স মনিটরিং অফ দ্য ইয়ার্ন মাস ভেরিয়েশন। বলা হচ্ছে যে কি দ্য ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ, তোমরা উস্টার টেস্টার মেশিনের নাম শুনে থাকবে, সেই মেশিনে যে প্রিন্সিপালে কাজ করা হয় সেটাই আমরা জানতে চাচ্ছি। অর্থাৎ সেখানে এত কিছু করতে হয় না, আমরা জাস্ট ইয়ার্ন দিব, সেই রেজাল্ট আমাদেরকে দিয়ে দিবে, কিন্তু সেটা কাজ করে কিভাবে সেটা একটু দেখবো। সো this is the instrument used for measuring the evenness of the fiber assembly such as saliva, roving, ইয়ান এক্সেট্রা, সবগুলোই ক্যাপাসিটেন্স প্রিন্সিপলে করা যায়। ক্যাপাসিটেন্স প্রিন্সিপলটা কি বলা হচ্ছে, হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক ফিল্ড ইজ জেনারেট ইন দ্য সেন্সর স্লট বিটুইন এ পেয়ার অফ ক্যাপাসিটর প্লেটস। মেশিনে এরকম দুটো ক্যাপাসিটেন্স প্লেট থাকছে, তো ক্যাপাসিটেন্স প্লেট থাকে, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, যে হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক ফিল্ড ইজ জেনারেট in the sensor slot between a pair capacitor plates. If the mass weight unit length of the fiber assembly between the capacitor plate changes, the electrical signal is altered output signal and the sensor change accordingly. এটা একটা লাগানো আছে সেন্সরের সাথে এবং সেটার সিগন্যাল গুলো সে প্রতিনিয়ত পাঠাচ্ছে। যেমন আমাদের রোগীর ওই যে পালস আমরা দেখি বিভিন্ন সিনেমাতে, যে এই উঠতে 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 নেমে গেল, হ্যাঁ, তো এই ধরনের। তো এখানে কি করা হচ্ছে, যে সিগন্যালটা সেগুলো কি হচ্ছে, সেই সিগন্যালটা আমাদের এখানে একটা সেন্সরে আসতেছে। ওকে, দ্য চান্স, এখন কি করছি, এখন যখন এর ভিতর দিয়ে ফাইবার আমরা পাস করতেছি, তখন কি ফাইবার মোটা চিকনের কারণে এখানে যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটা ডিফ্লেক্ট হচ্ছে, সেটা ডিফ্লেক্ট হলে সেখানে সিগন্যাল আমরা পাচ্ছি এবং সেই সিগন্যাল গুলোকে আমরা রূপান্তর করছি ডাটাতে, তখন আমরা বুঝতে পারছি। সো এটা কিসের উপর ডিপেন্ডস করে, মাস ভেরিয়েশন, মোটা আসতেছে না চিকন আসতেছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা কি ইলেকট্রিসিটি পরিবহন করে কি করে না, ভিজা হইলে ময়েশ্চার অফ দ্য ফাইবার, ভিজা হলে কিন্তু মান ভিন্ন ভিন্ন দিবে। সো একই রকম কন্ডিশনেড ফাইবার কিন্তু হতে হবে, মনে করো একটা ভিজা একটা শুকনা, তাহলে কিন্তু হবে না। সো however the electrical signal is amplified, the simplifier and the amplified signal is led on the transducer, and the transducer is introduced the along signal and converted into signal directly by the Wooster tester computer. আমরা পরের স্লাইডে যদি ছবিগুলো দেখি তাহলে একটু বুঝতে পারবো ক্লিয়ারলি হয়তো আরো। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো যে কি করা হচ্ছে, এই যে দুটো ক্যাপাসিটর, এই যে এই যে এবং এই যে, ওকে, তো এটা ক্যাপাসিটর ক্ল্যাম্প বা প্লেট যেটাই বলি না কেন, এই যে ইয়ানটা এদিক দিয়ে যখনই পাস হচ্ছে তখন এখানকার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটা ডিফ্লেক্ট হচ্ছে, যে when the circuit switch on an electrical field is created between two sensor. Okay, then কি করছে, the test material passing between these capacitors and electronic circuit transport it or transfer it a electrical output signal, and from this electrical output signal of the Wooster tester machine we can get easily the value of the evenness or unevenness of the fiber. So here is the simple, here is a capacitor and it produce the ভ্যালু অফ এয়ার। সো এটা যতখানি ইভেন হবে ততখানি আমার ফাইবারটা ইভেন, আমরা সরাসরি মান পাবো এখান থেকে। সো ক্যাপাসিটেন্স এর যে মেজারমেন্ট বা ক্যাপাসিটেন্স পদ্ধতিতে কিভাবে ডিটেক্ট করা যায় সেটার মেকানিজম বা মূলনীতি হচ্ছে এটা। নেক্সট স্লাইডে যদি আমরা চলে যাই, প্রিন্সিপাল, এই যে কথাগুলি বললাম সেটাই, যে প্রিন্সিপালটা কি, একটা ক্যাপাসিটর প্লেট থাকছে, সেখানে মাস সিগন্যাল থাকছে এবং এমপ্লিফাইড লেস সিগন্যাল প্রসেসিং আমরা সিগন্যাল পাচ্ছি। সো বলা হচ্ছে যে কি, প্রিমিয়ার ইভেনেস টেস্টার আর উস্টার ইভেনেস টেস্টার এস্টিমেট দ্য লেভেল অফ আনইভেনেস ইয়ান রবিং অর স্যালাইভার বাই মেজারিং দ্য মাস ভেরিয়েশন long with length using an universally renowned capacitance principle. এটা ইউনিভার্সালি সবাই ইউজ করে। সো মেজারিং ডিভাইস অফ দ্য ইলেকট্রনিক ক্যাপাসিট্যান্স টেস্টার ইজ প্যারালাল an air capacitor, parallel থাকবে, and use under certain condition the effect of introducing non-conducting materials such as এই টেক্সটাইল ম্যাটেরিয়াল কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না, আমরা সেটা জানি। So non-conducting materials such as salivary yarn into the space between the plates to change the capacity of the capacitor, the change being proportional of the weight of the material is present. So এখানে যে চেঞ্জটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি যে প্রপোর্শনাল, হ্যাঁ, সমানুপাতিক, যে কি বলা হচ্ছে, the change being proportional to the weight of the material present. The material is drawn through the capacitor continuously. The change of the capacitor will follow the variation in the weight per unit length of the strand, and the length of the being length is the capacitor. So necessary detect, এক কথা, সিম্পল কথা,
ক্যাপাসিটরের মাঝখান দিয়ে যখন যাবে তখন সেটা ডিফ্লেক্ট করবে, সেই ডিফ্লেকশনটা আমরা মেজার করব, মেজার করে আমরা বলতে পারবো যেহেতু আমাদের কি প্রপোর্শনাল টু দা চেঞ্জটা কি প্রপোর্শনাল টু দা ওয়েট ম্যাটেরিয়াল, সেটাকে আমরা বলতেছি প্রপোর্শনাল, সেই প্রপোর্শনাল থেকে আমরা ভ্যালু বের করে মেজার করতে পারবো। এবং আমাদের যে উস্টার টেস্টার মেশিন বা এই মেকানিজমের উপর যে মেশিনগুলি আছে তারা সহজেই আমাদের ভ্যালুটা বের করে দেয় সোজাসুজি। আমি কি এখানে একটা মেশিনের ছবিও বোধহয় দেই নাই উস্টার টেস্টার। আচ্ছা, আমি উস্টার টেস্টার দেখিয়ে দিব পরে। সো অ্যাডভান্টেজ অফ দ্য উস্টার টেস্টার মেশিন এন্ড ডিসঅ্যাডভান্টেজ গুলো আমরা একটু দেখে নিব। সো এখানে যদি আমরা বলে থাকি অ্যাডভান্টেজ গুলি কি কি, যে সিভি পার্সেন্টেজ মেজার বাই উস্টার গিভস এ মেজার ভেরিয়েশন, আমাদের কিছু করতে হবে না, তারা সরাসরি সিভি পার্সেন্টেজ আমাদেরকে বের করে দিবে। দ্য চেঞ্জ অফ দ্য ক্যাপাসিটি এন্ড ক্যাপাসিটি প্রপোর্শনাল টু ওয়েট পার ইউনিট লেন্থ, হ্যাঁ চেঞ্জটা প্রপোর্শনাল। দ্য ইনস্ট্রুমেন্ট মেজার ইরেগুলারিটি ম্যাটেরিয়াল স্পিড 2 থেকে 100 ফিট পর্যন্ত। আমি দেখি একটা ভিডিও দেখাতে পারি কিনা। এন্ড বোথ মিডিয়ান এন্ড সিভি পার্সেন্টেজ অফ দ্য ম্যাটেরিয়াল ক্যান ওয়ার্ক স্পিডিয়ার। সমস্যাগুলি কি, এটা তো সবাই ইউজ করে, সুবিধাগুলি জানলাম। সমস্যাগুলি কি, the result obtained by the machine is affected by the moisture content of the material। যেহেতু এটা ক্যাপাসিটেন্স মেথডে অর্থাৎ ইলেকট্রিক্যাল ফিল্ড, ম্যাগনেটিক ইলেকট্রিক্যাল ফিল্ডের সাথে জড়িত, সো সেখানে যখনই ময়েশ্চার যাবে তখনই কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হয়ে যাবে। সো দিস ইজ মাচ মোর প্রবলেম এন্ড মেশিন ক্যান নট ডিটেক্ট দ্য থিক প্লেস অর থিন প্লেস। এটা কি করছে, জাস্ট ওয়েট মেজার করছে, যে কি পরিমাণ ওয়েটের মাঝখান দিয়ে যাচ্ছে সেটাকে মেজার করছে। সো দিস ইনস্ট্রুমেন্ট ম্যাটেরিয়াল ইজ সার্টেন থিকনেস ক্যান বি টেস্টেড এন্ড সার্টেন ক্রস সেকশনাল শেপ শুড বি সেপারেট অ্যারেঞ্জমেন্টে আমাদের মাপতে হবে, এটা হচ্ছে সমস্যা। কিন্তু এর ভিতর দিয়ে কি পরিমাণ মাস যাচ্ছে, ওজন যাচ্ছে, সেটা সে ডিটেক্ট করে দিতে পারছে। তো এই ছিল আমাদের সুবিধা এবং অসুবিধা উস্টার টেস্টার মেশিনের, যেটা দিয়ে আমরা ক্যাপাসিটি ইরেগুলারিটি মেজার করব সেটা। এরপরে চলে আসি আমরা অপটিক্যাল মেথডে, ওটা ছিল স্যার উস্টার মেশিন। হ্যাঁ বলো। স্যার আর না দেখালে ভালো হতো। আর অল্প একটু বাকি আছে, আমরা শেষ করি, একটু ধৈর্য ধরো, হ্যাঁ অল্প একটু বাকি আছে। দেখো, সো অপটিক্যাল মেথডের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কি আজকে কি ক্লোজ করে দিব। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে আর আসলে স্যার নেট প্রবলেম করতেছে স্যার, সামনের গুলো মানে মাঝে তাহলে মধ্যে আপনার কথা আসে, মাঝে মধ্যে কথা আসে না। জি স্যার। ওকে, তাহলে আমরা সামনের গুলো রিভিশন দেই। আজকের ক্লাসে যতটুকু পড়ানো হলো, সো ফার্স্ট অফ অল ইভেননেস অর ইরেগুলারিটি সম্পর্কে আমরা জানলাম, যে যখনই পার লেন্থ ইউনিট লেন্থে মাস ভেরিয়েশন হচ্ছে তখনই সেটাকে আমরা ইরেগুলারিটি বলছি, অথবা যে কোনো ইউনিফর্মিটির যখন পরিবর্তন হচ্ছে তখনই সেটাকে আমরা ইভেননেস বা ইরেগুলারিটি বলছি। সো সেটা হতে পারে লিনিয়ার ডেনসিটি থিকনেসে হতে পারে, টুইস্টে হতে পারে, স্ট্রেংথে হতে পারে, কালারে হতে পারে, যে কোনো কিছুতে যখনই পরিবর্তন হচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি ইরেগুলারিটি। সো ইমপারফেকশনটা কি, ইমপারফেকশনটা হচ্ছে যে থিক প্লেস, থিন প্লেস এবং নেপস তিনটা ফল্টের সমন্বয়, তখন সেটাকে আমরা বলতেছি ইমপারফেকশন। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে থিক প্লেস, থিন প্লেস এবং নেপস। এরপরে যদি আমরা চলে আসি যে এটার সাধারণত দুই প্রকার নেপস থাকে, আমরা থিক প্লেস -50% বলি, ধরে নেই থিক প্লেসে প্লাস এন্ড নেপসে 200%, এই পুরোটাকে আমরা ইমপারফেকশন বলছি। ওকে ডান। তো নেপস কে আমরা দুই ভাগে ভাগ করি, বা দুটি কারণে হয়ে থাকে, সেটা র মেটেরিয়াল নেপস এবং প্রসেসিং নেপস। সো র মেটেরিয়াল নেপস যেমন শর্ট ফাইবার এগুলো যদি থাকে সেই ক্ষেত্রে হতে পারে। প্রসেসিং নেপস যেগুলো, সেগুলো হচ্ছে যে কোন কোন প্রসেসিং এর কারণে, অর্থাৎ প্রসেসিং সমস্যার কারণে যখন হয়। এরপরে চলে আসি অ্যামপ্লিটিউড এবং ওয়েভলেন্থ। অ্যামপ্লিটিউড এ যেটা আমরা বুঝাচ্ছি অ্যামপ্লিটিউড পিরিয়ডিক ভেরিয়েশন, এবং এই যে বি যেটা ওয়েভলেন্থ বা পিরিয়ডিক ভেরিয়েশন, অর্থাৎ সমস্যাটা কতক্ষণ পর পর আসতেছে সেটাকে আমরা পিরিয়ডিক ভেরিয়েশন বলছি। যেমন একজনের জ্বর আসে দুদিন পর পর, দুদিন পর পর, দুদিন পর পর, তখন আমরা পিরিয়ডিক ভেরিয়েশন বলছি। ঠিক একইভাবে ইয়ানের ক্ষেত্রে যখন সমস্যাটা কি 2 মিটার পর পর, 2 মিটার পর পর বা 1 মিটার পর পর, 1 মিটার পর পর একটা পিরিয়ডিক্যালি মেইনটেইন করা হয়, তখন সেটাকে পিরিয়ডিক ভেরিয়েশন আমরা বলছি। পিরিয়ডিক ভেরিয়েশন দুই প্রকার, তিন প্রকার: শর্ট টার্ম ভেরিয়েশন, মিডিয়াম টার্ম ভেরিয়েশন, লং টার্ম ভেরিয়েশন। কথা দিয়ে আমরা বুঝতে পারছি যে শর্ট টার্ম অল্প সময় পর পর, মিডিয়াম টার্ম বেশি এন্ড লং টার্ম বেশি, সেটার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, সেটাকে আমরা কি বলতেছি 1 to 10 টাইমস অফ দা ফাইবার লেন্থ, যতখানি হবে 1 to 100 টাইমস এন্ড 1000 টাইমস অফ দা ফাইবার লেন্থ। কজেস অফ দা ইরেগুলারিটি আমরা কি কি জানি, যে প্রসেস অফ দা র মেটেরিয়াল, বৈশিষ্ট্য, ইনহেরেন্ট প্রপার্টিজ, মেকানিক্যাল ডিফেক্ট, এক্সটার্নাল যে সমস্যাগুলি। ওকে, কি কি মেথড আমরা করতে পারি? ভিজুয়াল মেথড যেটা আমরা দেখলাম, ব্ল্যাকবোর্ডের মাধ্যমে কাটিং এন্ড ওয়েটিং মেথড ওজন করে করতে পারি। তারপর কি ভেরিয়েশন ইন থিকনেস ইন আন্ডার কম্প্রেশন, যে ওয়েরার রবিং লেভেললেস টেস্টার যেটা একটু আগে বললাম, এবং ডায়ামিটার টেস্টার দুটোর মাধ্যমে হতে পারে, ক্যাপাসিটেন্স মেথডে হতে পারে,
ফেলডেন ওয়ার্কার এবং ওস্টার দুটোই হতে পারে, ফটো ইলেকট্রিক্যাল টেস্টার, লিনিয়ার টেস্টার, এয়ারফ্লো মেথড অ্যান্ড নেরকারি ডিসপেন্সার। এখন সবচেয়ে যেটা বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স মেথড। তারপরেও আমি এখানে ভিজুয়াল মেথড গুলো বলার চেষ্টা করেছি তোমাদেরকে, এবং কাটিং এন্ড ওয়েটিং মেথড বলার চেষ্টা করেছি। উস্টার ইভেননেস টেস্টার আমরা জানি যে কিভাবে কাজ করে। তো এই ছিল আজকের আমাদের এই পর্যন্ত, উস্টার পর্যন্ত। আমরা যদি